টুঙ্গিপাড়া শেখ বাড়ির পাশেই আরেকটা পুরানা বংশ আছে, যারা কাজী বংশ নামে পরিচিত। এদের সাথে শেখদের আত্মীয়তাও আছে। আত্মীয়তা থাকলেও রেষারেষি কোনো দিন যায় নাই। কাজীরা অর্থ সম্পদ ও শক্তিতে শেখদের সাথে টিকতে পারে নাই, কিন্তু লড়ে গেছে বহুকাল। যে কাজীদের সাথে আমাদের আত্মীয়তা ও ঘনিষ্ঠতা ছিল, তারা শেখদের সমর্থন করত। কাজীদের আরেকটা দল রানী রাসমণির সাথে যোগদান করে। তারা কিছুতেই শেখদের আধিপত্য সহ্য করতে পারছিল না, তাই তারা এক জঘন্য কাজের আশ্রয় নিল শেষ পর্যন্ত। অধিকাংশ কাজী শেখদের সাথে মিশে গিয়েছিল। একটা দল কিছুতেই শেখদের শেষ না করে ছাড়বে না ঠিক করেছিল। বৃদ্ধ এক কাজী, নাম সিরাজতুল্লাহ কাজী। তার 3 ছেলে ও 1 মেয়ে ছিল। ছেলেরা এক ষড়যন্ত্র করে অর্থের লোভে বৃদ্ধ পিতাকে গলা টিপে হত্যা করে শেখ বাড়ির গরুর ঘরে চালের উপর রেখে যায়। এই ঘটনা শুধু 3 ভাই এবং তাদের বোনটা জানত। বোনকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিল। শেখ বাড়িতে লাশ রেখে রাতারাতি থানায় যেয়ে খবর দেয় এবং পুলিশ সাথে নিয়ে এসে লাশ বের করে দেয় এবং বাড়ির সকলকে গ্রেপ্তার করিয়ে দেয়। এতে শেখদের ভীষণ অবস্থার সম্মুখীন হতে হয়। আমার দাদার চাচা এবং রেনুর দাদার বাবা কলকাতা থেকে নিজেকে দেউলিয়া ঘোষণা করে চলে আসেন বাড়িতে। কলকাতার সম্পত্তি শেষ হয়ে যায়। তারপর যখন সকলে গ্রেপ্তার হয়ে গেছে, কেউই দেখার নাই। বড় বড় ব্যবসায়ী, মাঝি ও ব্যাপারীরা নৌকা ডুবিয়ে দিয়ে উধাও হতে শুরু করলো। এর পূর্বে তমিজউদ্দিনের খুনে যথেষ্ট টাকা খরচ হয়ে গেছে। জমিদারিও নিলাম হয়ে প্রায় সবই চলে যেতে লাগলো। বহুদিন পর্যন্ত মামলা চলল। নিচের কোর্টে সকলেরই জেল হয়ে গেল। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা শুরু হলো। আমাদের অ্যাডভোকেট হাইকোর্টে দরখাস্ত করলো সিআইডি দ্বারা মামলা আবার এনকোয়ারি করাতে, কারণ এ মামলা ষড়যন্ত্রমূলক। হাইকোর্ট মামলা দেখে সন্দেহ হলে আবার ইনকোয়ারি শুরু হলো। একজন অফিসার পাগল সেজে আমাদের গ্রামে যায় আর খোঁজ খবর নেয়। একদিন রাতে সিরাজতুল্লাহ কাজীর 3 ছেলের মধ্যে কি নিয়ে ঝগড়া হয় এবং কথায় কথায় এক ভাই অন্য ভাইকে বলেছিলাম না শেখদের কিছু হবে না, বাবাকে অমনভাবে মারা উচিত হবে না। অন্য ভাই বলে, তুই তো গলা টিপে ধরেছিলি, তাই তো বাবা মারা গেল। বোনটা বলল, বাবা একটু পানি চেয়েছিল, তুই তো তাও দিতে দিলি না। সিআইডি এই কথা শুনতে পেল ওদের বাড়ির পিছনে পালিয়ে থেকে। তার কয়েকটা দিন পরেই 3 ভাই ও বোন গ্রেপ্তার হলো এবং স্বীকার করতে বাধ্য হলো তারাই তাদের বাবাকে হত্যা করেছে। শেখরা মুক্তি পেল আর ওদের যাবজ্জীবন জেল হলো। শেখরা মামলা থেকে বাঁচলো, কিন্তু সর্বশান্ত হয়েই বাঁচলো। ব্যবসা নাই, জমিদারি শেষ, সামান্য তালুক ও খাস জমি। শেখ বংশ বেঁচে রইল শুধু খাস জমির জন্য। এদের বেশ কিছু খাস জমি ছিল আর বাড়ির আশপাশ দিয়ে কিছু জমি নিষ্কট ছিল। খেয়ে পড়ার কষ্ট ছিল না বলে বাড়িতে বসে আমার দাদার বাবা চাচারা পাশা খেলে দিন কাটাতো। সকলেই দিনভর দাবা আর পাশা খেলতেন। খাওয়া ও শোয়া এই ছিল কাজ। এরা ফার্সি ভাষা জানতেন এবং বাংলা ভাষার উপরও দখল ছিল। রেনুর দাদা আমার দাদার চাচাতো ভাই, তিনি তার জীবনী লিখে রেখে গিয়েছিলেন সুন্দর বাংলা ভাষায়। রেনু তার কয়েকটা পাতা পেয়েছিল যখন তার দাদা সমস্ত সম্পত্তি রেনু ও তার বোনকে লিখে দিয়ে যান। তখন রেনুর বাবা মানে আমার শ্বশুর ও চাচা তার বাবার সামনেই মারা যান। মুসলিম আইন অনুযায়ী রেনু তার সম্পত্তি পায় না। রেনুর কোনো চাচা না থাকার জন্য তার দাদা সম্পত্তি লিখে দিয়ে যান। আমাদের বংশের অনেক ইতিহাস পাওয়া যেত যদি তার জীবনীটা পেতাম, কিন্তু কে বা কারা সেটা গায়েব করেছে বলতে পারবো না, কারণ অনেক কথা বের হয়ে যেতে পারে। রেনু অনেক খুঁজেছে, পায় নাই। এরকম আরো অনেক ছোটখাটো গল্প আছে। কতটা সত্য আর কতটা মিথ্যা বলতে পারি না। যা হোক, শেখদের দুর্দিন আসলেও তারা ইংরেজদের সহ্য করতে পারত না। ইংরেজকে গ্রহণ করতে না পারায় এবং ইংরেজি না পড়ায় তারা অনেক পেছনে পড়ে গেল। মুসলমানদের সম্পত্তি ভাগ হয় অনেক বেশি। বংশ বাড়তে লাগলো, সম্পত্তি ভাগ হতে শুরু করলো। দিন দিন আর্থিক অবস্থাও খারাপের দিকে চলল। তবে বংশের মধ্যে 2-1 জনের অবস্থা ভালোই ছিল। আমার দাদাদের আমল থেকে শেখ পরিবার ইংরেজি লেখাপড়া শুরু করলো। আমার দাদার অবস্থা খুব ভালো ছিল না, কারণ দাদারা 3 ভাই ছিলেন, পরে আলাদা আলাদা হয়ে যান। আমার দাদার বড় ভাই খুব বিচক্ষণ লোক ছিলেন, তিনি দেশের আচার বিচার করতেন। আমার দাদা হঠাৎ মৃত্যুবরণ করেন। আমার বড় চাচা এন্ট্রান্স পাশ করে মারা যান। আমার আব্বা তখন এন্ট্রান্স পড়েন।
ছোট্ট ছোট ভাই বোন নিয়ে আমার আব্বা মহা বিপদের সম্মুখীন হন। আমার দাদার বড় ভাইয়ের কোনো ছেলে ছিল না, 4 মেয়ে ছিল। আমার বাবার সাথে ছোট মেয়ের বিবাহ দেন এবং সমস্ত সম্পত্তি আমার মাকে লিখে দেন। আমার নানার নাম ছিল শেখ আব্দুল মজিদ, আমার দাদার নাম শেখ আব্দুল হামিদ, আমার ছোট দাদার নাম শেখ আব্দুর রশিদ। তিনি পরে ইংরেজের দেয়া খান সাহেব উপাধি পান। জনসাধারণ তাকে খান সাহেব বলেই জানতেন। আমার আব্বার অবস্থার কিছুটা পরিবর্তন হলেও 2 চাচার লেখাপড়া, ফুপুদের বিবাহ, সমস্ত কিছুই তার মাথার উপর এসে পড়ল। বাধ্য হয়ে তিনি লেখাপড়া ছেড়ে দিয়ে চাকরির অন্বেষণে বের হলেন। মুসলমানদের তখনকার দিনে চাকরি পাওয়া খুবই দুষ্কর ছিল। শেষ পর্যন্ত দেওয়ানি আদালতে একটা চাকরি পান। পরে তিনি সেরেস্তাদার হয়েছিলেন। যেদিন আমি ম্যাট্রিক পাশ করে কলকাতায় ইসলামিয়া কলেজে পড়তে যাই, আমার আব্বাও সেই দিন পেনশন নিয়ে বাড়ি চলে যান। একটা ঘটনা লেখা দরকার। নিশ্চয়ই অনেকে আশ্চর্য হবেন। আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স 12-13 বছর হতে পারে। রেনুর বাবা মারা যাওয়ার পরে ওর দাদা আমার আব্বাকে ডেকে বললেন, তোমার বড় ছেলের সাথে আমার এক নাতনির বিবাহ দিতে হবে, কারণ আমি সমস্ত সম্পত্তি ওদের 2 বোনকে লিখে দিয়ে যাব। রেনুর দাদা আমার আব্বার চাচা। মুরব্বির হুকুম মানার জন্যই রেনুর সাথে আমার বিবাহ রেজিস্ট্রি করে ফেলা হলো। আমি শুনলাম আমার বিবাহ হয়ে গেছে। তখন কিছুই বুঝতাম না। রেনুর বয়স তখন বোধহয় 3 বছর হবে। রেনুর যখন 5 বছর বয়স তখন তার মা মারা যান। একমাত্র রইল তার দাদা। দাদাও রেনুর 7 বছর বয়সে মারা যান। তারপর সে আমার মার কাছে চলে আসে। আমার ভাই বোনদের সাথেই রেনু বড় হয়। রেনুর বড় বোনেরও আমার এক চাচাতো ভাইয়ের সাথে বিবাহ হয়। এরা আমার শ্বশুর বাড়িতে থাকলো, কারণ আমার ও রেনুর বাড়ির দরকার নাই। রেনুদের ঘর আমাদের ঘর পাশাপাশি ছিল, মধ্যে মাত্র 2 হাত ব্যবধান। অন্যান্য ঘটনা আমার জীবনের ঘটনার মধ্যেই পাওয়া যাবে।